এই যে আইনি স্বীকৃতি, এটা আজকে আমাদের প্রাপ্তি। আজকের দিনে যেটা বারবার বিভিন্ন সরকার বা বর্তমান সরকার বলবার চেষ্টা করেছে যে মহার্ঘ ভাতা দয়ার দান নয় অধিকার। ওই অভিরূপ সরকারের মতো অর্থনীতিবিদ, যিনি আইএসআই এর একজন অধ্যাপক হিসেবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নেন, তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছেন, পোস্ট এডিটোরিয়াল লিখেছিলেন যে মহার্ঘ ভাতা দেওয়া উচিত নয়। সেই অভিরূপ সরকারদের মতো অর্থনীতিবিদরা কোথায় আজকে? আর রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 2010 সালে বলেছিলেন যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আর এখন বলছেন যে না, আমি মহার্ঘ ভাতা দিলে ভালোবেসে দেবো, পদত্যাগ কেন করব? পদত্যাগ উনি বলতে চাইছেন যে দেহত্যাগ ছাড়া আমি পদত্যাগ করব না। তো আমরা চাই না উনি দেহত্যাগ করুন। এই লড়াইটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষকদের দীর্ঘ 75 বছরের লড়াই আর কি। এটা শুরু হয়েছিল 1950-এর দশকে, যখন 52 সালে বিধানচন্দ্র রায় 2 টাকা করে ডিএ দিয়েছিল। তখন এই পশ্চিমবঙ্গের কর্মচারীরাই সেটাকে মানি অর্ডার করে ফেরত দিয়ে বলেছিল মহার্ঘ ভাতা দয়ার দান নয় অধিকার। কারণ বেতনের অবক্ষয় হচ্ছে মহার্ঘ ভাতা, বেতন বৃদ্ধি নয়। এবং সেই দাবি সারা ভারতবর্ষে স্বীকৃতি পেলেও পশ্চিমবঙ্গে কোনো সরকার সেই দাবিকে স্বীকৃতি দেয়নি। আজকে প্রথম, এর আগে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছিলেন ডিএ লিগাল এনফোর্সেবল রাইট, এবং আজকে ভারতীয় ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারা বলেছেন যে ডিএ হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট। সুতরাং এই যে আইনি স্বীকৃতি, এটা আজকে আমাদের প্রাপ্তি। আজকের দিনে যেটা বারবার বিভিন্ন সরকার বা বর্তমান সরকার বলবার চেষ্টা করেছে যে মহার্ঘ ভাতা দয়ার দান নয় অধিকার, এবং ওই অভিরূপ সরকারের মতো অর্থনীতিবিদ, যিনি আইএসআই এর একজন অধ্যাপক হিসেবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নেন, তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছেন, পোস্ট এডিটোরিয়াল লিখেছিলেন যে মহার্ঘ ভাতা দেওয়া উচিত নয়। সেই অভিরূপ সরকারদের মতো অর্থনীতিবিদরা কোথায় আজকে? তাদের দেখতে চাই। তারা সাহস থাকলে বাইরে বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে এসে বলুন যে সুপ্রিম কোর্টের এই রায় আমি মানি না অর্থনীতিবিদ হিসেবে। বলুন এই কথা। অমিত মিত্র, ফিকির চেয়ারম্যান, বলেছিল কোনো মহার্ঘ ভাতা বাকি নেই। কোথায় সেই অমিত মিত্র? বেরিয়ে আসুক আজকে, ওনার যদি সাহস থাকে। কর্মচারীদের এসে মুখোমুখি দাঁড়িয়ে বলুন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 2010 সালে বলেছিলেন যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আর এখন বলছেন যে না, আমি মহার্ঘ ভাতা দিলে ভালোবেসে দেবো, পদত্যাগ কেন করব? পদত্যাগ উনি বলতে চাইছেন যে দেহত্যাগ ছাড়া আমি পদত্যাগ করব না। তো আমরা চাই না উনি দেহত্যাগ করুন। যে লড়াই 2015 সালে আমরা শুরু করেছিলাম, ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন যে মামলা শুরু করেছিল, ইউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে আমি এই মামলার বহু ব্রিফ আমজাদ আলীর সঙ্গে একসাথে বসে আমরা লিখেছি। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বিনা পয়সায় এই মামলা লড়েছেন। তারপরে 6 বার সরকার পরাস্ত হয়েছে স্যাট এবং হাইকোর্টে, এবং তারপরে সুপ্রিম কোর্টে গেছিল। ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ গঠিত হয়েছে, এবং সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে যখন এই মামলা গতি হারিয়েছিল, তখন সংগ্রামী যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়ে এই মামলায় ইমপিচমেন্টের সুযোগ পায়। এবং আমরা তার জন্য যে আমাদের প্রায় কোটি কোটি টাকা খরচ হয়েছে, কর্মচারীরাই সেই টাকা আমাদের দিয়েছেন, কারণ সংগ্রামী যৌথ মঞ্চকে তারা বিশ্বাস করেন। সেই টাকা দিয়েছিলেন বলেই আমরা গোপাল সুব্রমণিয়মের মতো উকিল দাঁড় করাতে পেরেছিলাম। এবং তার বক্তব্য বিচারকরা তারা বুঝতে পেরেছেন যে মহার্ঘ ভাতা হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট। এবং সুপ্রিম কোর্ট, আমরা সেদিনই বুঝেছিলাম যখন বললেন যে 50% টাকা দিয়ে দিন, তখন রাজ্য সরকার বলল তার নাকি কোমর ভেঙে যাবে। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার কোমর ভেঙে যায়, সেটাও সুপ্রিম কোর্ট বলেননি, চাননি। সেই জন্য বলেছে ঠিক আছে 25% দিন। এই 25% কোনো ডেট ছিল না বলে এই সরকার এমন অসভ্য যে ওই টাকাই দিল না। তারপরে মামলা শুনানি হয়, এবং আজকেও সুপ্রিম কোর্ট ঠিক সেই কথাই বলেন যে 25% আগে মেটান, 100% হিসেব করুন, 25% মেটান, বাকি 75% কমিটি গঠন করা হয়েছে। সে কথাই আসছি। কমিটির মধ্যে দেখবেন একজনকে বলা হয়েছে যে এজি বেঙ্গলের একজনকে রাখতে হবে অফিসারকে। কেন বলা হয়েছে? কারণ এই টাকাটা 14 বছর আগে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে গেছে। রাজ্য সরকারি কর্মচারী দের, পেনশনারদের পুরো টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকার দেয় অর্থ কমিশনের থেকে মারফত, এবং বোর্ড কর্পোরেশন, শিক্ষক, পঞ্চায়েতের কর্মীদের 60% টাকা দেয়। সেই টাকার হিসেব কোথায়? আমরা বারবার এই টাকার হিসেব পেয়েছি, মুখ্যমন্ত্রী এই টাকার হিসেব আজ অব্দি দিতে পারেননি। এই টাকার হিসেব এজির কাছে আছে। এই জন্যই এজির একজন অফিসারকে রাখা হয়েছে, যাতে মুখ্যমন্ত্রী বলতে না পারে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। এই জন্যই আজকে এই কমিটি, সুপ্রিম কোর্ট, তারা বুঝতে পেরে, মুখ্যমন্ত্রীর এই চালাকি বুঝতে পেরে করেছেন, এবং
মুখ্যমন্ত্রী যার যদি সেই সুপ্রিম কোর্টের নির্দেশ না মানেন, গতকাল সুপ্রিম কোর্ট যেমন ওনাকে ট্রিট করার সুযোগ দিয়েছে, সুপ্রিম কোর্টের উনি আইনজীবী না হওয়া সত্ত্বেও, সেরকম কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ না মানলে ওনাকে জেলে যেতে হতে পারে। তা সুতরাং উনি কর্মচারী আন্দোলনকে স্বীকৃতি দিন, এবং ওনার কোনো দয়ার দান নয়, উনি কোনো পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিচ্ছেন না, উনি বাঙালি জাতিটাকে চোর ভিখিরি মাতালের জাতিতে পরিণত করতে চেয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ একমাত্র সংগঠন যার বিরুদ্ধে লড়াই করছে বাঙালি জাতিকে বাঁচানোর জন্য। এবং এই যে যদি আমাদের মহার্ঘ ভাতা বাড়ে, তাহলে যারা অনিয়মিত কর্মচারী তাদেরও হচ্ছে দৈনিক মজুরি বাড়ে, সারা পশ্চিমবঙ্গের অর্থনীতির এতে উন্নতি হয়। যারা 1200 টাকা কেরালায় গিয়ে পান, এখানে পান 400 টাকা। তার কারণ কেরালায় মহার্ঘ ভাতা পুরো দেয়, তামিলনাড়ুতে দেয়, কর্ণাটকে দেয়, আর এখানে উনি মেলা খেলা আর ওই মানুষকে বিক্রি করে রাখার জন্য কোন রকম তার কাজের বাংলাকে তৈরি করার কোনো জায়গা নেই। তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ শুধু দিয়ে নয়, শূন্য পদ পূরণ, 5 লক্ষ শূন্য পদ স্বীকার করে নিয়েছে, পূরণ করছে না। তো এই যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এইসব দাবি নিয়ে আমরা লড়ছি, এবং উনি যদি সেটা না মানেন, আগামী দিনে শিক্ষক কর্মচারী তারা সবাই মিলে পশ্চিমবঙ্গকে অচল করবে। সামনে ভোট আসছে, তার জন্য উনি প্রস্তুত থাকুন। আমরা আশা করি ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং উনি সেই সুপ্রিম কোর্টের এই রায়কে মর্যাদা দেবেন। তিনি যখন রোজ রোজ নানা অছিলায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যান, মানে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করা যায়, কি করে তাদের ডিএটা দেওয়া যাবে না। 2019-এর যে রোপা, তাতে আমরা দেখেছি যে ডিএ শূন্য রোপা চালু হয়েছে, যেটা সরকারি কর্মচারীদের কোমর ভেঙে দেবার একটা প্রয়াস। তো তিনি তো চাইবেন যে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে বঞ্চিত হোক, এবং তাদের টাকাগুলো নিয়ে যাতে তিনি এই মেলা খেলা মৎস্য ইত্যাদি ক্ষেত্রে তিনি কাজগুলো করতে পারে। কিন্তু যে সরকারি কর্মচারীরা প্রতিনিয়ত তার জনহিতকর যে সমস্ত কাজকর্ম, সেগুলো তারা স্বচ্ছন্দে করে যাচ্ছে। শুধু তাই না, সরকারি কর্মচারীর সংখ্যা এই সরকারের আমলে 6.5 লক্ষ কমে এখন 4.5 লক্ষ দাঁড়িয়েছে। আগের সরকারের আমলে যে কর্মচারী ছিল সেই সংখ্যাটা কমে এখন 4.5 লক্ষ দাঁড়িয়েছে। সেক্ষেত্রে একজন কর্মচারী পিছু তারা 4-5 জনের কাজ করে। এছাড়াও আমরা দেখি যারা কন্ট্রাকচুয়াল কর্মী, যারা তারা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব সামান্য বেতনে তারা দিনরাত পরিশ্রম করছে। অর্থাৎ তিনি যে আমাদের বলেন চোর ডাকাত, এই সমস্ত লোকগুলো তারা সংসার নির্বাহ করবে কি করে? তার মানে পরোক্ষে কি তিনি এদের চোর হওয়ার জন্য উস্কে দিচ্ছেন? রায়ের পরে আমরা যদি না পাই, আমরা আশাবাদী যে বাজেটে তিনি কিছুটা হলেও আমাদের আশার আলো দেখাবেন। যদি না করেন উনি, তাহলে আমরা রাস্তার লড়াইয়ে আমরা নামবো। আগে যেমন বরাবর নেমেছি, এবারও রাস্তার আন্দোলন সাংঘাতিক ভাবে একজন বিধ্বংসী লড়াই চলবে, আদায় আমরা করে ছাড়বো। ওটা হচ্ছে যে এটা আমাদের কাছে প্রত্যাশিতই ছিল, কারণ এর আগে একটা ইন্টারিম অর্ডার সুপ্রিম কোর্ট অলরেডি দিয়েছিল, তাতে বলেছিল প্রথমে 50% মিটিয়ে দিতে, এবং তখন রাজ্য সরকার কান্নাকাটি করে বলেছিল যে কোমর ভেঙে যাবে, তখন 25% দিয়ে দিতে বলেছিল, কিন্তু সেটা রাজ্য সরকার কমপ্লাই করেনি। কাজে যখন 50% দেওয়ার কথা বলছে, তার মানে সুপ্রিম কোর্ট সেটার মান্যতা দিয়েছে, এটা আমাদের কাছে প্রকাশিতই হয়েছিল বা আমাদের উপলব্ধির মধ্যে এসেছিল। কাজেই এই ব্যাপারটা একেবারে আমাদের কাছে নতুন নয়, আমরা জানতামও যে রায় আমাদের পক্ষেই যাবে, সেই অনুযায়ী রায় আমাদের পক্ষেই গেছে। প্রথম কথাটা হচ্ছে উনি পৃথিবীর মধ্যে একমাত্র রাজনীতিবিদ যিনি সেই দেশের আইন কানুন সংবিধান কোনো কিছুকেই গ্রাহ্য করেন না। ইতিপূর্বে অনেক নিদর্শন আছে যে উনি সুপ্রিম কোর্টের রায়কে গ্রাহ্যই করেন। এই রিসেন্টলি অনিকেত মাহাতোকে ইয়ে করতে বলেছে, তারপরে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে বলেছে, এরকম অসংখ্য উদাহরণ আমরা তুলে ধরতে পারি। এবার যদি না দেয় তাহলে পরে সেই জন্যই আজকে এতক্ষণ ধরে আমাদের প্ল্যান প্রোগ্রাম তৈরি হলো, যে আমরা প্রথমত একটা মিছিল দিয়ে শুরু করব, তারপরে বৃহত্তর আরো বড় আন্দোলনে যাব, এবং দরকার হলে পরে সামনে নির্বাচন আছে। ইংরেজিতে একটা প্রভাব আছে, সেটা বলছে হ্যামার দি রড হোয়েন ইট ইজ হট, মানে নির্বাচনটাই হলে উপযুক্ত সময়, যে সময়কে একটা শাসক দলকে আঘাত করা যায়। এবং রাজপথে থাকছে এবং রাজপথে থাকবে যতদিন না পর্যন্ত আমরা এআইসিপিআই অনুযায়ী আমরা ডিএ পাবো, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে, ধর্নাও চলতে থাকবে এবং আন্দোলনও চলতে থাকবে। এটা একটা ঐতিহাসিক জয়, কারণ এইটা শুধু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই সুপ্রিম কোর্টের অর্ডারে যে আমাদের ডিএটা যে ন্যায্য অধিকার, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যে ন্যায্য অধিকার, সেটা প্রতিষ্ঠিত হলো এটার মাধ্যমে। এতে আমাদের যেমন বকেয়া ডিএ
2019-এ সেটা যেমন পূরণ হবে 25%, তো শুধু একটা টাইম লিমিট দিয়েছে, কিন্তু পুরোটাই আমরা পুরো এটা রায়টাই আমরা জিতেছি। হ্যাঁ, রাজ্য সরকারের কাছ থেকে পুরো রায়টাই আমরা জিতেছি, এবং আমরা চাই যে প্রেজেন্ট যে পে কমিশন চলছে সেখানে যে আমাদের দিয়ে যে ফারাক আছে, আমরা পাচ্ছি 18%, 58%, সেটাও রাজ্য বাজেটে চলে আসুক। কারণ মুখ্যমন্ত্রী যেটা বলছিল দয়ার দান, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ওনাকে শিখিয়ে দিয়েছেন কানমূলে, যে এটা হচ্ছে গিয়ে রাজ্য সরকারের ন্যায্য অধিকার। তাহলে উনি কোন অধিকারে এই আমাদের দিয়ে এত পিছিয়ে রাখতে পারে? 40% যে দিয়ে আমরা পিছিয়ে রেখেছে, এটা প্রেজেন্ট দিয়ে দিক, এবং যেটা বাকি আছে সেটা পরে দেবেন। উনি ইমিডিয়েট বাজেটে 58% আমার আরো 40% যে বাকি পিছিয়ে আছে, সেটা যে আমাদের ন্যায্য অধিকার, ওনার অধিকার নেই এটা আমাদের না দেওয়ার। হ্যাঁ, সেটা যদি সুপ্রিম কোর্টকে যদি মান্যতা দেন, তাহলে এটা উনি করুন, নাহলে বলুন যে আমি আইন মানি না।